আপনি তো বলেছিলেন সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসবেন, তাহলে আসতে এত দেরি হলো কেন? দরজা খুলেই প্রশ্নটি শোভনের উদ্দেশ্যে ছুঁড়ে মারল জ্যোতি। শোভন ভ্রু কুঁচকে তাকিয়ে রইল স্ত্রীর দিকে। মনে মনে বলল, অভিযোগ করলো নাকি কৈফিয়ত চাইল? কোনো উত্তর না পেয়ে জ্যোতি আবারও বলল, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? এটাই কি আপনার সন্দেহ? আমি তো বলেছিলাম চেষ্টা করব। তাহলে চেষ্টা করেননি কেন? করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। এক সপ্তাহের ছুটি নেওয়ার কারণে অফিসে আমার ভাগের অনেকগুলো কাজ জমেছিল। সেই কাজ করতে করতেই তো এতটা সময় হয়ে গেল। ও, এবার ভিতরে আসি। এতক্ষণ জ্যোতির খেয়ালই ছিল না যে শোভন সদর দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। নিজের এমন একটি বোকা কাজে নিজে লজ্জা পেল। দ্রুত সরে গেল দরজার সামনে থেকে। শোভন ভিতরে প্রবেশ করলো। জ্যোতি দরজা আটকে দিয়ে নিজেও ভিতরে চলে এলো। কিছুটা সময় নিয়ে পোশাক বদলে হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসলো শোভন। গলায় উঁচু করে ডাকলো, শোনো, একবার এদিকে এসো তো। শোভনের কণ্ঠ পেয়েই এক প্রকার দৌড় এলো জ্যোতি। বলল, খাবার বাড়ছিলাম, পরে বাড়া যাবে, এদিকে এসো। এগিয়ে এলো জ্যোতি। অফিস ব্যাগ থেকে শোভন একটি মোবাইলের বক্স বের করে জ্যোতির সামনে ধরল। জ্যোতি ডান ভ্রু উঁচিয়ে বলল, নতুন মোবাইল? ধরো, এটা তোমার জন্য। চমকে গেল জ্যোতি। মোবাইলটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, এটার কি দরকার ছিল? দরকার ছিল বলে এনেছি। তোমার মোবাইল তো মনে হয় না সঙ্গে করে এনেছো। বাড়ির লোকজনের সঙ্গে কথা বলার জন্য তো এটার প্রয়োজন ছিল। নতুন সিম ভরা আছে, বাদ বাকি সব পরে দেখে নিও। আচ্ছা, এবার খেতে আসুন। বিছানার এক পাশে মোবাইলটি রেখে খাবার টেবিলে গেল জ্যোতি। শোভনও আর দেরি করলো না, জ্যোতির পেছন পেছন চলে এলো। খেতে বসেই ফ্রিজের কথা মনে পড়ল শোভনের। অপরাধী কণ্ঠে বলল, দেরিতে অফিস ছুটি হওয়ার কারণে ফ্রিজের দোকানে আর যাওয়া হয়নি। সমস্যা নেই, পাশের ফ্ল্যাটের ভাবি এসেছিলেন, ওনার ফ্রিজে বাকি মাছগুলো রেখে দিয়েছি। ও। খাওয়া শেষ করে জ্যোতি টেবিল গুছাতে লাগলো। শোভন কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখলো, তারপর ঘরে চলে গেল। বারান্দায় কয়েক মিনিট দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। কাজ শেষ করে ঘরে এলো জ্যোতি। আবারও সেই বাজে গন্ধ নাকে এলো। চট করে মেজাজ খারাপ হয়ে গেল। বারান্দায় গিয়ে শোভনের পিছনে দাঁড়ালো। মলিন কণ্ঠে বলল, এটা খাওয়া কি খুব জরুরি? সিগারেট খেয়ে কি আদৌ আপনার পেট ভরে? কোনো উপকার হয়? অযথা কেন এত অপচয় করছেন? ইসলামে কিন্তু অপচয় হারাম। স্বাস্থ্যের পক্ষে যা ক্ষতিকারক তাও হারাম। আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপরেও জেনে বুঝে কেন এসব খেয়ে পাপ বাড়াচ্ছেন? কেন নিজের ক্ষতি করছেন? একদমে কথাগুলো বলে থামলো জ্যোতি। সঙ্গে সঙ্গে সিগারেটটা ফেলে দিল শোভন। আজ আর জ্যোতিকে পাশ কাটিয়ে যেতে পারল না। দরজার মুখে দাঁড়িয়ে আছে সে, দৃষ্টি শোভনের দিকে। শোভন দ্রুত চোখ সরিয়ে নিল। ধীর কণ্ঠে বলল, বন্ধুদের সঙ্গে মিশতে মিশতে অভ্যেস হয়ে গেছে, ছেড়ে দিন অভ্যাস। যেই অভ্যাসের মাধ্যমে নিজের ক্ষতি হয়, সেই অভ্যাসের কি আদৌ কোনো দরকার আছে? উত্তর দিল না শোভন। জ্যোতি বলল, জানেন, এসব খাওয়ার ফলে আপনার ঠোঁটটা একদম কাল হয়ে গেছে, দেখতে কেমন যেন বিশ্রী লাগে। ভ্রু কুঁচকে নিল শোভন। কেমন এক দৃষ্টিতে তাকালো জ্যোতির দিকে, হয়তো লজ্জা পেয়েছে। বলল, সরো, ঘরে যাব। জ্যোতি সরে দাঁড়ালো। যেতে যেতে শোভন বলল, বললেই হলো, দিনে খাই মোটে 2টো, তার উপর 2বার ব্রাশ করি, দেখতে নাকি বিশ্রী লাগে। আসলে তোমার চোখেই সমস্যা। মুচকে হাসলো জ্যোতি। শোভন বাথরুমে ঢুকলো। 2 দিন আগেও যার সামনে দাঁড়িয়ে হ্যাঁ না বলতে ভয় আর লজ্জা গ্রাস করত, সেই তার সামনে দাঁড়িয়ে তাকে উদ্দেশ্য করে এতগুলো কথা বলে ফেললো জ্যোতি। ভাবতেই লজ্জা লাগছে খুব। বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে শোভন। মনোযোগ সহকারে নিজের মুখশ্রীতে চোখ বুলাচ্ছে। ঠোঁটে আঙ্গুল ঘষতে ঘষতে বলল, ঠোঁট তো সুন্দরী আছে, তাহলে ও কালো দেখলো কোথায়? ব্রাশ করে ঠোঁট বেশ কিছুক্ষণ ঘষে মুখ মুছে বের হলো শোভন।
উল্টো পাশ হয়ে শুয়ে আছে জ্যোতি। এতে বিরক্ত হলো শোভন। নিজেও লাইট অফ করে পাশেই শুয়ে পড়ল। রোজকার মতো আজও ঘুম থেকে উঠে শোভনকে দেখতে পেল না জ্যোতি। হাত মুখ ধুয়ে মুখ ভার করে বিছানায় বসে রইল। কিছুক্ষণ বাদে বাড়ি ফিরল শোভন। দরজা বাইরে থেকে লক করে গিয়েছিল। স্ত্রীকে বসে থাকতে দেখে আর চোখে তাকে দেখে নিয়ে নিজের কাজ করতে লাগলো। জ্যোতি অভিমানী কণ্ঠে বলল, আপনি এমন কেন? কেমন? নিজে তো ঠিকই সঠিক সময়ে উঠে ফজরের নামাজ পড়তে চলে যান, একবারও আমায় ডাকেন না কেন? আমি জাগনা পাই না বলে পড়তেই পারি না। কি উত্তর দিবে ভেবে পেল না শোভন, তাই চুপ করে রইল। জ্যোতি আবারও বলল, শুনুন, এই যে আপনি আমায় ডাকেন না, এর ফলে আমার নামাজ কাজা হচ্ছে। যেহেতু আমি আপনার স্ত্রী, সেহেতু এতে আপনারও কিন্তু পাপ হচ্ছে, বুঝেছেন? ভুল হয়েছে আমার, কাল থেকে ডেকে দিব। মুহূর্তে হাসি ফুটে উঠল জ্যোতির ঠোঁটে। উদাস হলো শোভন। সামান্য কিছুতে এই মেয়ে এত খুশি হয়ে যায় কেন? জ্যোতি উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, অফিস যাবেন না? যাব তো। রেডি হয়ে আসুন, আমি খাবার বাড়ছি। শোভন অফিসে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। জ্যোতি টেবিলে খাবার বেড়ে বসে রইল শোভনের অপেক্ষায়। চুল ঠিক করতে করতে টেবিলে এসে বসলো শোভন। কোনো কথা না বলে খেতে লাগলো। জ্যোতি প্রশ্ন করলো, আজও কি আসতে দেরি হবে? মুখে খাবার শেষ করে শোভন উত্তর দিল, আমার অফিস ছুটি হয় 8টা বাজে, কিন্তু নতুন বস আসার কয়েকদিন পর থেকে ছুটির সময় বদলে গেছে। কখনো দেরি করে ছুটি দেয়, কখনো বা একটু তাড়াতাড়ি, তাই সঠিক বলতে পারছি না। বসটা নিশ্চয়ই পেট মোটা বুড়ো লোক, তাই না? মুচকে হাসল শোভন। পূর্ণ দৃষ্টিতে জ্যোতির দিকে তাকিয়ে বলল, যুবতী রমণী। মেয়ে বস? বিবাহিত? না। ও, তুমি রাতে খেয়ে শুয়ে পড়ো, আমার জন্য অপেক্ষা করতে হবে না। আমার কাছে চাবি আছে, সমস্যা নেই। জ্যোতি প্রতিজ্ঞা করল না। খাওয়া শেষ করে উঠে গেল শোভন। জ্যোতি ডেকে বলল, একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম। বলো। মায়ের নাম্বারটা দিন। শোভনের কপালে কয়েকটা ভাঁজ পড়ল। বলল, তোমার মায়ের নাম্বার আমি জানবো কি করে? অপ্রস্তুত হয়ে গেল জ্যোতি। বলল, আমার মায়ের নাম্বার তো আমার মুখস্থই আছে। আমি আপনার মা অর্থাৎ আমার শাশুড়ি মায়ের নাম্বার চেয়েছি। নিজের প্রশ্নে নিজেই কিছুটা লজ্জা পেল শোভন। বলল, ও, বুঝতে পারিনি। মোবাইল নিয়ে এসো, সেভ করে দেই। জ্যোতি দৌড়ে গিয়ে মোবাইল নিয়ে এসে শোভনের হাতে দিল। শোভন নাম্বারটি সেভ করে জ্যোতির হাতে দিল। তারপর বিদায় নিয়ে চলে গেল অফিসের উদ্দেশ্যে। হাতে কোনো কাজ নেই, এখন অলসের মতো চুপচাপ বসে থাকতে হবে ভেবেই বিরক্ত লাগছে জ্যোতির। বারান্দায় গিয়ে দাঁড়ালো, তাও ভালো লাগছে না। শাশুড়ির নাম্বারে কল দিল। আনোয়ারা বেগম হল ঘরে বসে বিলকিস খাতুনের সঙ্গে গল্প করছেন। রেশমি মোবাইল হাতে দৌড়ে এলো, বলল, তোমার ফোন বাজছে মা। আনোয়ারা বেগম ভ্রু কুঁচকে শুধালেন, কে ফোন করেছে? আননোন নাম্বার মা। দে দেখি। রেশমি কল রিসিভ করে মোবাইলটি মায়ের হাতে দিল। আনোয়ারা বেগম মোবাইলটি কানে ধরে কিছু বলার আগেই অপর পাশ থেকে জ্যোতি উৎসাহিত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? পরিচিত কণ্ঠস্বর শুনে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আনোয়ারা বেগমের। বসা থেকে উঠে স্থানটি থেকে সরে গেলেন। একটু দূরে গিয়ে দাঁড়িয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ মা, বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো। শোভন কোথায়? অফিসে গেছে। তার নতুন সংসার কেমন লাগছে? কত দূর সাজানো হয়েছে? ভালো মা, তবে আপনাদের কথা খুব মনে পড়ছে। মনে পড়ার কি আছে, মন দিয়ে সংসার করো। শোভন যখন ছুটি পাবে তখন না হয় চলে আসবে। তা সব কিছু ঠিকঠাক আছে তো? শোভন ঠিক মতো তোমার খেয়াল রাখে, কথা বলে তো? হ্যাঁ মা, সব ঠিকঠাক। ঠিক থাকলেই ভালো। নিজেও স্বামীর খেয়াল রেখো। মনে রেখো, স্বামী সংসার দুটোই কিন্তু তোমার, শুধুই তোমার। মা, মনে থাকবে। খানিকক্ষণ কথা বলে কল কেটে দিলেন আনোয়ারা বেগম। আবারও একা জ্যোতি।
লম্বা হয়ে শুয়ে রইল বিছানায়। কলিং বেল বেজে উঠল। দৌড়ে চলে গেল দরজার সামনে। দরজা খুলতেই ইভাকে দেখতে পেল। হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে সে। মেয়েটি বেশ মিশুক, জ্যোতি থেকে সম্ভবত বছর দুয়েকের বড় হবে। ইভা ভিতরে ঢুকতে ঢুকতে বলল, একা একা ভালো লাগে না, তাই আবারও চলে এলাম আপনাকে বিরক্ত করতে। জ্যোতি স্মিত হেসে বলল, আমিও একাই ছিলাম, এসে ভালোই করেছেন। ইভাকে বসতে বলে জ্যোতি চলে গেল রান্নাঘরে চা বানাতে। 2 কাপ চা বানিয়ে নিয়ে এলো। 1 কাপ ইভাকে দিয়ে আর 1 কাপ নিজের হাতে নিয়ে সোফায় বসলো। চায়ের কাপে চুমুক দিয়ে ইভা প্রশ্ন করলো, আপনাদের বিয়ে হয়েছে কতদিন হলো? 1 বছর। ও, আমাদের আবার 5 মাস পড়েছে। জ্যোতি প্রশ্ন করলো, কিসের বিয়ের? ও, তা বাচ্চা কাচ্চার কথা কি ভাবলেন? অপ্রস্তুত হয়ে গেল জ্যোতি। এই প্রশ্নটি সবসময় বিরক্ত লাগে তার কাছে। ইভা হেসে বলল, এমনি জিজ্ঞেস করলাম, রাগ করবেন না আবার। জ্যোতি কিছু বলল না। ইভা প্রসঙ্গ বদলে অন্য গল্প করতে লাগলো। অফিসে ল্যাপটপের সামনে মনোযোগ সহকারে বসে আছে শোভন। তনিমা আজ একবারও বিরক্ত করেনি তাকে। এতে অবশ্য খেয়াল নেই শোভনের। বিকেল হয়ে গেছে, সব কাজ শেষ করে তনিমার কেবিনে গেল সে। বলল, সব কাজ কমপ্লিট হয়েছে ম্যাম, এবার কি ছুটি দেওয়া যাবে? তনিমা কোনো প্রশ্ন না করে ছুটি দিয়ে দিল শোভনকে। যাওয়ার জন্য শোভন বের হতে যাচ্ছিল, তখনই পিছন থেকে ডাক পড়ল, মিস্টার শোভন। শোভন পিছনে ঘুরল, উত্তর দিল, ইয়েস। একটি খাম এগিয়ে দিয়ে তনিমা বলল, এই নিন। ভ্রু কুঁচকে ফেলল শোভন। খামটি হাতে নিয়ে প্রশ্ন করল, কি এটা? তনিমা মৃদু হেসে বলল, আপনি সম্ভবত আমি এখানে জয়েন করার আগেই ফ্ল্যাট সম্পর্কিত একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলেন। আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে। শোভনের ভিতরে এক সতেজতা খেলে গেল। কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ এর দরকার নেই, আপনার ইচ্ছা পূরণ হচ্ছে, কংগ্রেচুলেশন। শোভন তনিবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো অফিস থেকে। ফ্রিজ কিনে নিয়েই বাড়িতে ফিরল। দরজা খুলে শোভনের সঙ্গে নতুন ফ্রিজ দেখে জ্যোতি বলল, এখনই ফ্রিজের কি দরকার ছিল? পাশের ফ্ল্যাটের ভাবির ফ্রিজেই তো মাছগুলো রাখছিলাম। এক সময় না এক সময় তো কিনতেই হতো, অন্যের ফ্রিজে যাওয়ার আর দরকার নেই। জ্যোতি কথা বাড়ালো না। শোভন গাড়ি ভাড়া মিটিয়ে দিয়ে ঘরে চলে গেল। যাওয়ার আগে বলল, খুব ক্লান্ত লাগছে আমার, মাগরিবের আগে ডাক দিবে না? আচ্ছা। ফ্রেশ হয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল শোভন। বালিশে মাথা রাখতেই ঘুমিয়ে গেল। জ্যোতিও কোনো বিরক্ত করল না তাকে। মাগরিবের আজান পড়েছে, অনেকক্ষণ হলো। নামাজ পড়ে এসে বিছানায় বসলো শোভন। জায়নামাজ ভাঁজ করে শোভনের সামনে এসে দাঁড়ালো জ্যোতি। গোমরা মুখে বলল, সেই কবে আপনাকে বলেছিলাম আমায় কিছু ফুল গাছ এনে দিতে, অথচ এখনও আপনি আমায় একটা গাছও এনে দিলেন না। শোভন উদাস হয়ে বলল, মনে ছিল না। আমি বাদে সব কিছুই আপনার মনে থাকে। জ্যোতির কথায় বিরক্ত হলো সে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর আলমারির সামনে চলে গেল। একটি শার্ট বের করে গায়ে জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে জ্যোতির উদ্দেশ্যে বলল, তোমার হাতে 5 মিনিট সময় আছে, এর মধ্যে দ্রুত রেডি হয়ে এসো। অবাক হলো জ্যোতি। প্রশ্ন করলো, এ সময় কোথায় যাব? কেন, তোমার জন্য ফুল গাছ আনতে। ধরিত্রীতে অন্ধকার নেমেছে। সোডিয়ামের আলোয় রাস্তাঘাট স্পষ্টভাবে দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে ক্ষণে ক্ষণে 2-1টে গাড়ি চলছে। অবশ্য মেইন রাস্তা নয় বলেই গাড়ির সংখ্যা কম। রাস্তার পাশ দিয়ে হাঁটছে দুজন মানবী। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে জ্যোতির। ক্লান্ত কণ্ঠে শুধালো, আর কত দূর? শোভন না বোঝার ভান ধরে উল্টো প্রশ্ন করল, কি নার্সারি? আমরা তো নার্সারিতে যাচ্ছি না। হাঁটা থামিয়ে দিল জ্যোতি। বিস্মিত হয়ে বলল, তাহলে কোথায় যাচ্ছি? তোমার জন্য গাছ চুরি করতে। শোভনের কথাটা সত্যি ভেবে নিল জ্যোতি। দাঁড়িয়ে রইল পূর্বের স্থানে। শোভন পেছনে ঘুরে ধমকে সুরে বলল, দাঁড়িয়ে আছো কেন এভাবে? তোমার জন্য কি আজ সারা রাত রাস্তায় থাকবো? চুরি করা মহাপাপ। আমার গাছ লাগবে না, চলুন বাড়ি ফিরে যাই।
এখন এ কথা বললে তো হবে না। গাছ না নিয়ে আজ বাড়িতে ফেরা হচ্ছে না। চলো তাড়াতাড়ি। জ্যোতির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সামনে হাঁটতে লাগলো শোভন। আরো কিছুক্ষণ হাঁটার পর নার্সারি দেখতে পেল দুজনে। জ্যোতিকে নিয়ে ভিতরে ঢুকলো শোভন। জ্যোতি বলল, আপনি না বলেছিলেন চুরি করতে যাবেন, তাহলে এখানে যে? দীর্ঘশ্বাস ফেললো শোভন। ভাবলো, এই মেয়েটা তো দেখছি চরম বোকা। মজা করে একটা কথা বললাম, তাই কিনা বিশ্বাস করে নিল। উত্তরে আশায় তাকিয়ে আছে জ্যোতি। মনের কথা মনের ভিতরে চাপিয়ে রেখে শোভন বলল, কোন কোন গাছ নিবে দ্রুত দেখে পছন্দ করো। জ্যোতি চুপচাপ নার্সারির ভিতরে চলে গেল পছন্দসই গাছ নেওয়ার জন্য। শোভন আর ভিতরে গেল না, বাইরে দাঁড়িয়ে রইল। গাছগুলো দেখে মুহূর্তে মন ভালো হয়ে গেল জ্যোতির। গোলাপ, জুঁই সব বেশ কয়েকটি গাছ বাছাই করলো। বাইরে আসতেই শোভন প্রশ্ন করলো, নেওয়া শেষ? গাছের দাম পরিশোধ করে একটি অটো ডাকলো শোভন। নার্সারি লোকেরাই অটোতে গাছগুলো তুলে দিল। সকালের অর্ধেক পড়া খবরের কাগজের বাকি অংশটুকু মনোযোগ সহকারে পড়ছেন রাউফুন খান। আনোয়ারা বেগম গলা পরিষ্কার করে বললেন, বড় বউ ফোন করেছিল। মুখের সামনে থেকে কাগজটি গুটিয়ে নিলেন রাউফুন খান। চোখে মুখে রোদের মতো ঝলমলে খুশি জিলেক দিয়ে উঠল। আনোয়ারা বেগম আর চোখে স্বামীর মুখখানা দেখে নিলেন। বললেন, সব নাকি ঠিকঠাকই আছে। নতুন সংসারের গোছগাছও প্রায় শেষ। এত তাড়াতাড়ি গোছগাছ হয়ে গেছে? ছেলে আমাদের দায়িত্ববান, তা তো জানোই। তারপরেও প্রশ্ন করছো কেন? আহ্লাদের স্বরে বললেন, তাও ঠিক, একদম ওর মায়ের মতো হয়েছে। জানো, ওর মাও না। এতটুকু বলেই থেমে গেলেন রাউফুন খান। স্ত্রীর দিকে দৃষ্টি যেতে অপ্রস্তুত হাসলেন। তোতলাতে তোতলাতে বললেন, আসলে আমি বলতে চেয়েছিলাম কি। হাতের ইশারায় স্বামীকে থামিয়ে দিলেন আনোয়ারা বেগম। বললেন, আমি অবুঝ নই যে আমাকে যা তা বলে বুঝ দেবে। এই গুণগুলো যদি শুরুতে চোখে পড়তো, তাহলে হয়তো আজ এমন পরিস্থিতিতে পড়তে হতো না। বসে বসে আফসোসের সুর তুলতে হতো না। রাউফুন খানের মুখ মলিন হয়ে গেল। নিচের দিকে চোখ নামিয়ে নিয়ে বললেন, বারবার অতীতের করা ভুলটা মনে না করিয়ে দিলেই কি নয়? তুমি যদি বারবার আমায় মনে করাও, আমাকেও তো করাতেই হয়। রাউফুন খান প্রত্যুত্তরে বলার মতো কিছুই পেলেন না। পূর্বের মতো আবারও খবরের কাগজে দৃষ্টি দিলেন। শোভন ও জ্যোতি বাড়ি ফিরেছে খানিকক্ষণ আগে। ফ্ল্যাটে ঢুকতে না ঢুকতে এই গাছগুলো নিয়ে বারান্দায় চলে আসে জ্যোতি। শরীর থেকে এখনো বোরকা খোলেনি। গাছগুলো ঠিক করে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। নার্সারি থেকেই টবে করে মাটি নিয়ে এসেছেন তারা। হাত ভাঁজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য নীরবে দেখে যাচ্ছে শোভন, আর ভাবছে, মেয়েদের ধৈর্য শক্তি কতটা প্রখর হলে এতটা পথ আসা যাওয়া করেও আবার কিনা হাত দিয়ে মাটি ধরছে, গাছ লাগাচ্ছে। জ্যোতি নিজের কাজ করতে করতে ঘাড় ঘুরিয়ে শোভনের দিকে তাকিয়ে বলল, কটা বাজে? খিদে পেয়েছে আপনার? খাবার দিয়ে নিব? উহুম, তুমি তোমার কাজ শেষ করো, তারপর না হয় খাওয়া যাবে। জ্যোতি মুচকে এসে আবারও কাজে মন দিল। শোভন সরে গেল সেখান থেকে। গাছে পানি দিয়ে ঘরে এলো জ্যোতি। পোশাক বদলে হাত মুখ ধুয়ে ফ্যানের নিচে বসে একটু জিরিয়ে নিল। সেদিনের রাতটা পার হলো কোনোভাবে। শোভন ফজরের নামাজ পড়তে বের হবে, তৎক্ষণাৎ গতকাল জ্যোতির বলা কথাটি মনে পড়ল তার। জ্যোতি বলেছিল ফজরের নামাজের সময় যাতে তাকে ডেকে দেওয়া হয়। শোভন বিছানায় বসে ঘুমন্ত স্ত্রীর দিকে তাকালো। না, অতটা ভালো লাগছে না, বরঞ্চ দেখতে বেশ ভালোই লাগছে। সে যেমনই হোক না কেন, ঘুমালে প্রতিটি মানুষের মুখশ্রীতেই এক সৌন্দর্য এসে ভর করে। ঘুমন্ত ব্যক্তিটিকে তখন দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ মানুষই যেন সে। ঘুমন্ত জ্যোতিকে দেখে হুট করেই শোভনের ভিতরে এক অদ্ভুত অনুভূতি হলো। ইচ্ছে করলো ফোলা ফোলা গাল দুটো টেনে দিতে, কিন্তু কাজটি করতে পারল না। ভেতরে কোথাও থেকে অদৃশ্য এক বাধা পেল। সঙ্গে সঙ্গে নিজের এমন ইচ্ছেকে ধিক্কার জানালো। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে ডাকলো, এই যে শুনছো জ্যোতি? জ্যোতি পূর্বের মতোই বেঘরে ঘুমোচ্ছে। কোনো কথা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না।
শোভন জ্যোতির মাথায় হাত দিল, চুলে বিলি কেটে দিতে দিতে বলল, সে কখন ফজরে আজান দিয়েছে, নামাজের সময় তো চলে যাচ্ছে। কি হলো, উঠো ঘুম থেকে। এই জ্যোতি চোখ জোড়া বন্ধ রেখে ঘুম ঘুম কণ্ঠে উত্তর দিল, আর একটু ঘুমাই না, নামাজ পড়ার পর না হয় আবার ঘুমানো যাবে, এখন ওঠো। জ্যোতি। শেষে ধমকের সুরেই নামটা উচ্চারণ করলো শোভন। লাফিয়ে উঠল জ্যোতি। শোভন উঠে দাঁড়ালো, বলল, কাল তো ঠিকই অভিযোগ করলে আমি তোমায় ডেকে দেই না, সে কারণেই নাকি নামাজ কাজা হয়। তাহলে আজ ডাকার পরেও এত বাহানা কেন? তাড়াতাড়ি উজু করে এসো। মুখ ভার করে জ্যোতি বিছানা থেকে নামলো। শোভন মসজিদে যাবে, ঘর থেকে বের হতে যাচ্ছিল, তখনই পিছন থেকে গোমরা মুখে জ্যোতি বলল, স্ত্রীর সঙ্গে ভালোবাসা নিয়ে হেসে হেসে কথা বলা সুন্নত। কপালে কয়েকটি ভাঁজ পড়ল শোভনের। চমকানো দৃষ্টি নিয়ে পিছনে ঘুরতেই দ্রুত বাথরুমে ঢুকে গেল জ্যোতি। মুচকি হেসে ঘর থেকে বের হলো শোভন। জায়েদা খাতুন ঘুমিয়ে আছেন হাসপাতালের বেডে, হাতে স্যালাইন চলছে। আশেপাশে মানুষজনের কথাবার্তার অনেক শব্দ, তাতে ওনার কোনো হুঁশ নেই। ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে ওনাকে। শম্পা শাশুড়ির শিউরে বসে আছে। জাহিদ ওষুধ নিয়ে এগিয়ে এলো, চেয়ার টেনে বসে বলল, মায়ের অবস্থা তো তেমন ভালো না, জ্যোতিকে তো সবটা জানানো উচিত। শম্পা নাকচ করে বলল, এত খারাপও না যে জ্যোতিকে জানাতে হবে, ওকে জানালে আসার জন্য মরিয়া হয়ে উঠবে। এদিকে সপ্তাহ পার হয়নি যে স্বামীর সঙ্গে ওখানে গেছে, এখনই চলে এলে হবে? নতুন সংসারটা তো গুছাতে হবে নাকি? কিন্তু কোনো কিন্তু নয়, মায়ের অসুস্থতার কোনো খবর যেন জ্যোতির কান পর্যন্ত না যায়। যদি অসুস্থতা বেড়ে যায় তখন না হয় জানানো যাবে। জায়েদার স্ত্রীর উপরে কথা বলল না। আজ দুদিন ধরে সদর হাসপাতালে ভর্তি জায়েদা খাতুন। প্রেশার বেড়েছে, খাবার খেতে পারেন না, তীব্র জ্বরে ভুগছেন। বেশ কয়েকদিন কেটে গেল। রোজকার মতো অফিস শেষ করে বাড়ি ফিরেছে শোভন। সদর দরজার বাইরে দাঁড়িয়ে কলিং বেল বাজলো বেশ কয়েকবার। সঙ্গে সঙ্গে দরজা না খোলায় ক্লান্ত শরীর নিয়ে বেশ বিরক্ত হলো। 2 মিনিট পর কাঙ্ক্ষিত মানুষটির দরজা খুলে দিল। কিছু একটা বলার জন্য ঠোঁট প্রসারিত করতেই বিস্মিত হলো সে। শোভনের এমন দৃষ্টিতে লজ্জা পেল জ্যোতি। মাথা নিচু করে নম্র স্বরে বলল, দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন। ধ্যান ভঙ্গ হলো শোভনের। নিঃশব্দে ভিতরে প্রবেশ করলো। জ্যোতি দরজা লাগিয়ে পিছনে ঘুরতেই স্বামীর প্রশ্নবিদ্ধ দৃষ্টি দেখে ভয় পেয়ে গেল। শোভন প্রশ্ন করলো, কোথাও গিয়েছিলে নাকি? কোথায় যাব, আমি কি এখানকার কিছু চিনি নাকি? তাও ঠিক, হঠাৎ এমন প্রশ্ন কেন? না, হঠাৎ এমন সাজগোজ তো তাই মনে হলো। কথাটি বলে ঘরে যাওয়ার জন্য অগ্রসর হলো শোভন। লাল রঙের কালো পাড়ের শাড়ি পরিধান করেছে জ্যোতি, পায়ে রূপার নুপুর, শরীরে সোনার গহনা, চোখে গাঢ় কাজল, এতেই যেন সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। শোভনের পেছন পেছন যেতে লাগলো। নুপুরের ঝনঝন শব্দে দীর্ঘশ্বাস ফেলল শোভন। স্মিত হেসে জ্যোতি প্রশ্ন করলো, আমায় কেমন লাগছে? পিছনে না ঘুরে যেতে যেতে শোভন উত্তর দিল, ভালো না। নিমিষেই অধরের মিষ্টি হাসিটা বিলীন হয়ে গেল। ওখানে দাঁড়িয়ে পড়ল সে। ততক্ষণে শোভন ঘরে চলে গেছে। এবার পরামর্শে এই প্রথম শোভনের জন্য এত সেজেছিল জ্যোতি। সাজগোজের পর আয়নাতে বেশ কয়েকবার খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখেছে, অথচ যার জন্য এত সাজ সেই কিনা বলে ভালো লাগছে না। নিজের পছন্দের উপর চরম সন্দেহ বাসা বাঁধল। কিছুক্ষণ পর মন খারাপ করে ঘরে এলো জ্যোতি। ঘরে শোভন নেই। বাথরুম থেকে পানির শব্দ আসছে। আর একটুও দেরি না করে আলমারি থেকে 3 পিস বের করে অন্য ঘরে চলে গেল জ্যোতি। পোশাক বদলে ফেললো, পরনের গহনা খুলে ফেললো, মুছে ফেললো চোখের কাজল, আবারও আগের বেশভূষা ধারণ করলো। ফ্রেশ হয়ে শোভন ড্রয়িং রুমে এলো, কিন্তু জ্যোতির দেখা পেল না। রান্নাঘরে গেল, সেখানেও নেই। আবারও ঘরে এলো শোভন। বারান্দায় উঁকি দিল, কিন্তু হতাশ হলো। মনে মনে বলল, মেয়েটা জিন পরি নাকি, মুহূর্তেই কোথায় গায়েব হয়ে গেল। তখনই ড্রয়িং রুম থেকে ডাক এলো, খেতে আসুন। আর এক মুহূর্ত দেরি না করে ড্রয়িং রুমে এলো শোভন। স্ত্রীকে দেখে প্রাণ ফিরে এলো তার, কিন্তু মুখশ্রী গোমরা হয়ে গেল।
চেয়ারে বসে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল স্ত্রীর পানে। জ্যোতি শোভনের দিকে তাকালো, বলল, কি হলো, খাচ্ছেন না কেন? খেতে লাগলো শোভন, আর চোখে বেশ কয়েকবার জ্যোতির দিকে তাকালো, কিন্তু জ্যোতির সেদিকে খেয়াল নেই। দৃষ্টি তার প্লেটের দিকে, চুপচাপ খাবার খাচ্ছে। ইতস্ততা দূর করে মুখে গাম্ভীর্য ফুটিয়ে শোভন বলেই ফেলল, সাজ আবার বদলে ফেললে কেন? জ্যোতি সোজাসাপটা উত্তর, এমনি। মুখে স্বাভাবিকভাবে ছোট্ট একটি উত্তর দিলেও ভিতরে ভিতরে মন খারাপ করে আছে জ্যোতি। মনে মনে বলল, নিজেই বলল দেখতে ভালো লাগছে না, আবার এখন কিনা নিজেই প্রশ্ন করছে সাজ বদলালে কেন। খাওয়া শেষে এঁটো বাসন নিয়ে রান্নাঘরে গেল জ্যোতি। শোভনও তার পিছন পিছন সেখানেই গেল। জ্যোতির তাতে ভ্রুক্ষেপ নেই, নিজের কাজ করে যাচ্ছে। প্লেট ধুয়ে শোভনের উদ্দেশ্যে বলল, আপনার রান্নাঘরে কোনো দরকার আছে? না তো, কেন? না, লাইট নিবাতাম। তুমি যাও, আমি নিভিয়ে দিব। সঙ্গে সঙ্গে ঘরে চলে গেল জ্যোতি। শোভনও লাইট নিভিয়ে ঘরে এলো। ততক্ষণে জ্যোতি এসে শুয়ে পড়েছে। দরজা আটকে কিছুক্ষণ বিছানার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল শোভন। তারপর চলে গেল বারান্দায়। বারান্দায় দুজন বসার মতো একটা দোলনা লাগিয়েছে শোভন, তবে জ্যোতির ইচ্ছায়। সেখানে এই মুহূর্তে সে বসলো। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। সিগারেট ধরানোর সময় হঠাৎ করে জ্যোতির বলা সেদিনের কথাগুলো মনে পড়লো। আর খেতে ইচ্ছে করলো না সিগারেটটি। বারান্দায় একপাশে ফেলে দিল প্যাকেটটি। চোখ জোড়া বন্ধ করে নিল। বিড়বিড় করে বলল, এ জীবনে কেউ আমায় বুঝতেই চাইল না। বুঝতেই চাইল না যে আমারও একটা মন আছে, আমারও কষ্ট লাগে। সবাই শুধু নিজেদেরটাই বুঝলো, নিজেদের ইচ্ছাগুলো চাপিয়ে দিল আমার উপর, আর আমি একাই রয়ে গেলাম সবার থেকে দূরে। মাঝরাতে হুট করে ঘুমটা ভেঙে গেল জ্যোতির। পাশ ফিরে গুম গুম চোখে তাকালো। আবছা দৃষ্টিতে শোভনকে দেখতে না পেয়ে কপালে ভাঁজ পড়ল। হাত দিয়ে পাশ হাতড়াতে লাগলো। এবার নিশ্চিত হলো পাশে শোভন নেই। এক লাফে শোয়া থেকে উঠে বসলো। সতর্ক কণ্ঠে ডাকলো, শুনছেন? এত রাতে কোথায় গেলেন? বিপরীত মানুষটির থেকে কোনো উত্তর এলো না। বিছানা ছেড়ে নেমে ঘরের লাইট জ্বালালো জ্যোতি। পুরো ঘর ভালো করে পর্যবেক্ষণ করলো। সত্যি সত্যি শোভন ঘরে নেই। এবার দরজার দিকে তাকালো। না, দরজাও ভেতর থেকে লাগানো। বাথরুমে খোঁজ করলো, কিন্তু সেখানেও পেল না। দৃষ্টি গেল বারান্দার দরজার দিকে। বারান্দার দরজা হাট করে খোলা। জ্যোতির মাথায় প্রশ্ন এলো, এখন আবার বারান্দায় কি করছেন উনি? ধূমপান করতে গেল নাকি? এই লোকটা না সত্যি ভীষণ অদ্ভুত। ভাবতে ভাবতেই বারান্দায় এলো জ্যোতি। দোলনায় শরীর হেলিয়ে চোখ বন্ধ করে বসে আছে শোভন। জ্যোতি শোভনের সামনে গিয়ে কোমরে হাত রেখে দাঁড়ালো। আবছা আলোয় শোভনের ঘুমন্ত মুখখানা দেখতে পেল। বলল, বিছানা রেখে এখানে এসে ঘুমিয়ে আছে কেন? আচ্ছা, সত্যি সত্যি ঘুমিয়েছে তো, নাকি এমনি চোখ বন্ধ করে বসে আছে? একটু ঝুঁকে নির্দ্বিধায় ডান হাতটি শোভনের গালে রাখলো জ্যোতি। সুযোগে আলতো করে গাল টেনে দিয়ে বলল, এভাবে এখানে ঘুমিয়ে আছেন কেন? লোকজন দেখলে তো ভাববে বউ ঘরে জায়গা দেয় না, তাই হয়তো স্বামীকে বাহিরে এসে শুতে হয়েছে। তাতে শোভনের কোনো হেলদোল নেই। ঘুমন্ত মানুষের কানে কি আর এত কথা যায় নাকি? ঠোঁটে হাসি ফুটে উঠল জ্যোতির। এই প্রথম স্বামীকে ছোঁয়ার সুযোগ পেয়েছে সে। এই প্রথম স্বামীকে ছুঁতে পেরেছে সে। নিঃশব্দে শোভনের মুখে আলতো করে হাত বুলিয়ে চুল ছুঁয়ে দিল। আঙ্গুল দিয়ে চুলগুলো এলোমেলো করতে ব্যস্ত হয়ে পড়ল। আচমকা কেউ শক্ত করে হাতটি ধরে ফেলল তার। ভয় পেয়ে গেল জ্যোতি। হাতের দিকে তাকাতেই নিজের হাতটি শোভনের হাতের মুঠোয় দেখতে পেল। একটানে জ্যোতিকে নিজের কাছে নিয়ে এলো শোভন। শুকনো ঢোক গেল জ্যোতি। প্রায় কেঁদে দেবে এমন একটা অবস্থা। সে এখন শোভনের কোলে। জ্যোতির কোমর জড়িয়ে ধরে তার বাহুতে মুখ ডোবালো শোভন। ঘুম ঘুম কণ্ঠে বলল, সমস্যা কি? হ্যাঁ, আমার চুল টানছিলে কেন দজ্জাল মেয়ে? ভয়টা তরতর করে বেড়ে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আমতা আমতা করে অগোছলো কণ্ঠে জ্যোতি বলল, কই, মোটেও আমি আপনার চুল টানছিলাম না। শোভনের পাল্টা প্রশ্ন, তাহলে কি করছিলে? কোনো উত্তর খুঁজে পেল না জ্যোতি।
বলতে ইচ্ছে করলো, আমার স্বামীর চুল আমি ছুঁয়েছি, তাতে আপনার কি? কিন্তু গলা পর্যন্ত কথাটা এসে আটকে গেল, বলতে পারল না। শোভন আর কিছু বলল না, পূর্বের ন্যায় জ্যোতিকে ধরে বসে আছে। কিছুক্ষণ নীরবতার পর জ্যোতি প্রশ্ন করলো, রাতে বারান্দায় ঘুমিয়েছেন কেন? এমনি একটু বসেছিলাম, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল ছিল না। ও। জ্যোতিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। জ্যোতি তার দিকে তাকালো, ভ্রু জোড়া কুঁচকে শোভন বলল, উঠছো না কেন? নাকি আমার কোলে বসেই সূর্যোদয় দেখতে চাইছো? লজ্জায় জ্যোতির চোখে মুখে রক্তিম আভা ফুটে উঠল। দ্রুত শোভনের কোল থেকে উঠে কিছুটা দূরে সরে গেল। ঘরে যেতে যেতে বলল, নিজেই তো জোর করে বসালেন, এখন আবার নিজেই এসব বলে অপমান করছেন। শোভন উত্তর দিল না, সেও ঘরে চলে এলো। জ্যোতি বিছানায় বসলো। শোভন বলল, লাইট নিভিয়ে দিলাম, শুয়ে পড়ো। শুব না। কেন? মৃদু হেসে জ্যোতি উত্তরে বলল, ঘুম যখন ভেঙে গেছে আবার শোয়ার কি দরকার? আর 1.5 ঘন্টা পর তো ফজরে আজান হবে। তো আর কি, তুমি বরং বসে থাকো, এটুকু সময় না হয় আমি ঘুমাই। হুম, আপনিও ঘুমাবেন না? শোভন চমকালো, বলল, মানে? জ্যোতি আহ্লাদি স্বরে বলল, চলুন না, আজ আমরা একসঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়ি। কোনো প্রতিক্রিয়া করল না শোভন। সুইচ বোর্ডের কাছ থেকে বিছানায় এসে বসলো, বলল, যাও, তবে অজু করে এসো। উৎফুল্ল হয়ে উঠল জ্যোতির মন, ঠোঁটের হাসি আরও প্রশস্ত হলো। বসা থেকে উঠে গেল, বাথরুমের দিকে যাওয়া ধরল। গম্ভীর কণ্ঠে পিছন থেকে শোভন বলল, বাসি কাপড় যে বদলে অজু করতে হয়, এখন তাও কি শিখিয়ে দিতে হবে? জিভে কামড় দিল জ্যোতি, বলল, মনেই ছিল না। আলমারি থেকে কাপড় নিয়ে বাথরুমে ঢুকলো। মেঝেতে দৃষ্টি স্থির রেখে বসে আছে শোভন। খানিকক্ষণ সময় নিয়ে বের হলো জ্যোতি। শোভন যেতে যেতে বলল, জায়নামাজ বিছাও, আমি অজু করে আসছি। এবার শোভন চলে গেল অজু করতে। জ্যোতি 2টি জায়নামাজ বিছিয়ে অপেক্ষা করছে শোভনের জন্য। শোভন অজু করে বের হলো বাথরুম থেকে। তারপর দুজনে একসঙ্গে জায়নামাজে দাঁড়ালো নামাজ পড়ার জন্য। একেবারে ফজরের নামাজ শেষ করে দুজনে জায়নামাজ থেকে উঠেছে। আজ আর হাঁটতে বের হওয়া হয়নি শোভনের। জ্যোতি চা বানিয়ে নিয়ে এলো। বাইরে মৃদু ঠান্ডা বাতাস। বারান্দার গাছগুলো একবার বামে তো আরেকবার ডানে হেলে দুলে বেড়াচ্ছে। শোভনের হাতে চায়ের কাপটা দিয়ে পাশেই বসলো জ্যোতি। কিছুক্ষণ সময় পর বলল, ঘরের বাজার প্রায় শেষ হয়ে গেছে। কথাটি কর্ণকুহরে পৌঁছাতে বিরক্তিতে ভ্রুজোড়া কুঁচকে গেল শোভনের। এই বাজার করাটাই তার ভালো লাগে না। শোভন যখন একা থাকতো তখনও তাকে বাজার অথবা রান্নাবান্না নিয়ে কোনো চিন্তা করতে হয়নি। বুয়া এসে সব রান্না করে দিয়ে যেত, যা লাগতো তা দারোয়ানকে বলে দিত। দারোয়ান গিয়ে বাজার করে নিয়ে আসতো, আর শোভন শুধু মাস শেষে টাকাটাই দিত। শোভন প্রশ্ন করলো, আজকের দিন যাবে? মনে হয় না। চা খেয়ে উঠে গেল শোভন। মানিব্যাগ পকেটে ভরে যেতে যেতে বলল, দরজা লাগাও, আমি বাজারে যাচ্ছি। জ্যোতি দরজা লাগানোর জন্য পিছন পেছন এলো। শোভন দাঁড়িয়ে পড়ল, কিছু একটা মনে পড়েছে। পিছন ঘুরে জিজ্ঞেস করলো, কি মাছ আনবো? আপনার যা ইচ্ছে নিয়ে আসুন। তা বললে তো হবে না। তুমি কোনটা খাও কোনটা খাও না আমি কি তা জানি নাকি? আমি সব ধরনের মাছই খাই, তাই আপনার যা ইচ্ছে আপনি নিয়ে আসুন। ঠিক আছে, দরজা লাগাও। শোভন চলে যেতে দরজা আটকে দিল জ্যোতি। জায়েদা খাতুনকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আগের থেকে অনেকটা সুস্থ তিনি। জ্বর কমে গেছে। শম্পা শাশুড়িকে নিজ হাতে সকালে নাস্তা করাচ্ছে। অস্পষ্ট স্বরে জায়েদা খাতুন শুধালেন, জ্যোতির কি খবর? শম্পা স্মিত হেসে উত্তর দিল, ভালো মা। মনে মনে শান্তি পেলেন জায়েদা খাতুন। সন্তানের ভালো থাকার খবরে সকল পিতামাতার মনই প্রশান্ত হয়ে যায়। জায়েদা খাতুনের ক্ষেত্রেও তাই ঘটেছে। বাজার হাতে বাড়ি ফিরল শোভন। জ্যোতির হাতে বাজারে ব্যাগ দিয়ে নাস্তা করে নিল, তারপর অফিসে যাওয়ার জন্য তৈরি হতে গেল। অফিসের ব্যাগ কাঁধে ঘর থেকে বের হতেই জ্যোতি এগিয়ে এলো। ছাতাটা সামনে ধরে বলল, আজ মনে হয় বৃষ্টি হবে, ছাতাটা সঙ্গে নিয়ে যান,
কাজে লাগবে। ছাতাটা নেওয়ার মোটেও ইচ্ছে হলো না, কিন্তু স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আর না করতে পারল না শোভন। অগত্যা ছাতাটা জ্যোতির হাত থেকে নিয়ে ব্যাগে ভরল। যেতে যেতে বলল, আসছি, আমার জন্য অপেক্ষা করতে হবে না, রাতে ঠিক সময়ে খেয়ে নিও। জ্যোতি মাথা নাড়িয়ে শোভনকে এগিয়ে দিল দরজা পর্যন্ত। তারপর শোভন যেতে দরজা আটকে চলে এলো। সকাল থেকে আকাশটা মেঘলা, মৃদু ঠান্ডা বাতাস বইছে, মনে হয় বৃষ্টি হবে। ছোট বালতিতে করে পানি এনে মগের সাহায্যে গাছে পানি দিতে লাগলো জ্যোতি। গোলাপ গাছে গোলাপের দুটো কলি ধরেছে। যত্ন সহকারে গাছে পানি দিয়ে বারান্দার গ্রিল ধরে দাঁড়ালো। আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে। জ্যোতির চুলগুলো উড়ছে বাতাসে। বাম হাতের আঙ্গুল দিয়ে সামনে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিল। কিছু একটা ভেবে জ্যোতির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। দ্রুত সেখান থেকে রান্নাঘরে চলে গেল। ছোটবেলায় মাকে দেখতো, বৃষ্টি হলে কিংবা আকাশ মেঘলা হলেই চাল ডাল সহ ঘরে যা থাকতো তাই দিয়ে খিচুড়ি রান্না করতো, আর তারা দুই ভাই বোন মিলে মজা করে তা খেত। অনেক দিন হলো খিচুড়ি খাওয়া হয়নি। যদিও আজ খিচুড়ি রান্না করার কথা ভাবলো। রান্নার আয়োজন শুরু করে দিল। শোভন অফিসে এসে পৌঁছেছে। নিজের ডেস্কে বসে ফাইল গাড়তে লাগলো। সাজেদ আজ অফিসে আসেনি। কাজের মধ্যে তনিমার ডাক পড়ল। শোভন তনিমার কেবিনে এলো। প্রশ্ন করলো, ম্যাম কেন ডেকেছিলেন? তনিমা পূর্ণ দৃষ্টিতে শোভনের দিকে তাকালো। এই চাহনিটা দেখলে বেশ বিরক্ত লাগে শোভনের। অবশ্য মাঝে মধ্যে সব কিছুতেই তার বিরক্তি কাজ করে। তনিমার এমন দৃষ্টি আর নীরবতায় আলগোছে দীর্ঘশ্বাস ফেলল শোভন। মাঝে মাঝে ইচ্ছে করে রেজিগনেশন লেটার এনে তনিমার মুখের উপর ছুঁড়ে মেরে কড়া কয়েকটা কথা বলে চলে যেতে। নির্ঘাত স্যালারির পরিমাণটা একটু বেশি এবং বাদ বাকি সব সুযোগ সুবিধা আছে, তাই এই দুঃসাহসিক কাজটি করতে পারে না। তনিমা মনোযোগ দিয়ে শোভনকে দেখছে। শোভন তার মনোযোগ নষ্ট করে দিয়ে বলল, আপনি নিশ্চয়ই আমাকে দেখার জন্য এখানে ডাকেননি। কাজের কথা বললে ভালো হতো। তনিমা ডান ভ্রু উঁচিয়ে বলল, এটা কাজের জায়গা। কাজের জায়গায় আপনাকে দেখার জন্য ডাকতে যাব কেন? তাহলে প্রশ্নের উত্তর না দিয়ে তাকিয়ে আছেন কেন? লজ্জা পেল তনিমা। নিজেকে ধাতস্থ করে বলল, আপনার কথার চক্করে আসল কথাটাই তো ভুলে গেছি। এখন আপনি যান, পরে মনে পড়লে না হয় ডেকে আনবো। শোভনের মেজাজ বিগড়ে গেল। যেতে যেতে বিড়বিড় করে বলল, হ্যাঁ আমি তো আপনার বাবার অফিসের কামলা, যখন তখন শুধু ডাকবেন। শোভন যেতেই তনিমা মুচকি হাসলো। শোভন চেয়ারে এসে বসলো। নিঃশব্দে বলল, সারা জীবন শুনে এলাম অফিসের পুরুষ বসরা তার মেয়ে অধীনস্থদের দিকে নাকি নজর দেয়, সারাক্ষণ বিরক্ত করে। কিন্তু এখানে তো সব উল্টো ঘটছে। যত সব। দুপুরে ব্রেক দিতেই শোভন তার চেয়ার ছেড়ে উঠে নামাজ পড়তে চলে গেল। অফিসে পুরুষ এবং নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। নামাজ শেষ করে লাঞ্চ করে চেয়ারে এসে বসলো। মোবাইল হাতে নিতেই জ্যোতির কথা মনে পড়ল। কন্ট্যাক্টে গিয়ে জ্যোতির নাম্বারটির দিকে দৃষ্টি স্থির করে ভাবলো, কল কি দিব নাকি দিব না। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে লাগলো শোভন। শুকনো ঢোক গেল। জোরে একটা নিঃশ্বাস ফেলে বলল, নিজের বউকে ফোন দিতে এত ভাবনা কিসের? বউয়ের খোঁজ নেওয়াও একটা দায়িত্বের মধ্যে পড়ে, আর এই দায়িত্ব তো আমাকে পালন করতেই হবে। মন থেকে সব দ্বিধা ঝেড়ে ফেলে জ্যোতির নাম্বারে কল দিল শোভন, কিন্তু কলটা রিসিভ হলো না। বাঁচতে বাঁচতেই কল কেটে গেল। কপালে চিন্তার ভাঁজ পড়ল তার। আবারও কল দিল, অথচ এবারও রিসিভ হলো না। বেশ কয়েকবার চেষ্টা করার পরেও একই অবস্থা। রান্না শেষে গোসল করে এসে নামাজ আদায় করেছে জ্যোতি। এখন জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করছে। মোবাইল সাইলেন্ট করা, বিছানায় পড়ে আছে। এদিকে মুহূর্তেই শোভনের মনে নানান চিন্তা হানা দিল। জ্যোতি ঠিক আছে তো? কল ধরছে না কেন? কি হয়েছে? কাউকে ফোন করে যে জানতে পারবে তারও উপায় নেই। ব্রেক টাইম শেষ। যে যার যার মতো কাজ করতে বসে পড়ল। কিন্তু শোভন কিছুতেই কাজে মন দিতে পারছে না। স্ত্রীর চিন্তায় মশগুল হয়ে আছে। কিছুক্ষণ পর উঠে গেল শোভন। এই চিন্তা নিয়ে আর বসে থাকা যাচ্ছে না।
ছুটি নিয়ে অফিস থেকে বের হয়ে গেল। বাড়ি থেকে অফিসের দূরত্ব 15 মিনিটের মতো হবে। প্রায় দিন ধীর পায়ে হেঁটে বাড়ি ফিরে সে, কিন্তু আজ আর হাঁটতে ইচ্ছে হলো না। যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যাবে ততই শান্তি। একটা রিক্সা থামিয়ে তাতে উঠে গেল। কয়েক মিনিটেই পৌঁছে গেল বাড়ির সামনে। রিক্সা ভাড়া মিটিয়ে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উঠল উপরে। কলিং বেল বাজানোর কথা ভুলেই গেল চিন্তার চক্করে। জোরে জোরে দরজায় করাঘাত করতে লাগলো। জ্যোতি সবে খেতে বসেছে। দরজার করাঘাতের শব্দে হাত ধুয়ে উঠে গেল। এগিয়ে যেতে যেতে বলল, কলিং বেল রেখে এভাবে দরজা ধাক্কাচ্ছে কে? লুকিং হলে চোখ রেখে শোভনকে দেখে ঠোঁটে হাসি ফুটে উঠল। সঙ্গে সঙ্গে কিছুটা চমকেও গেল। সবেমাত্র 3:30 বাজে, এক্ষুনি অফিস ছুটি। দরজা খুলে দিল জ্যোতি। স্ত্রীকে দেখে ভিতরের উতাল পাতাল ঝড় থামলো, দুশ্চিন্তা কমলো। কিছু বলার জন্য জ্যোতি ঠোঁট জোড়া প্রসারিত করতেই শোভন তাকে সেই সুযোগ না দিয়েই নিজেই পাল্টা প্রশ্ন করলো, কোথায় ছিলে তুমি? হঠাৎ এমন একটি প্রশ্নে আরও চমকে গেল জ্যোতি। উত্তর দিল, ঘরেই তো ছিলাম। তাহলে মোবাইলে কি হয়েছে? কল ধরছিলে না কেন? জ্যোতি ঘরে চলে গেল। মোবাইল এনে ভালো করে দেখলো, স্ক্রিনে 27টা মিস কল ভেসে আছে। মিনমিনে স্বরে বলল, নামাজ পড়ছিলাম, মোবাইল সাইলেন্ট ছিল। শোভন আর প্রতিক্রিয়া করল না। ভিতরে ঢুকতে ঢুকতে বলল, মোবাইল সাইলেন্ট করে যেখানে সেখানে রেখে দেওয়ার জিনিস নয়, এমন ভুল যেন আর কখনো না হয়। আমি ফোন ধরিনি বলেই কি আপনি কাজ ফেলে রেখে চলে এসেছেন? পথিমধ্যে থেমে গেল শোভন, উত্তেজনাও থেমে গেল। অধীর আগ্রহে উত্তরে অপেক্ষা করছে জ্যোতি। একটু ভেবে শোভন বলল, তোমার জন্য কেন আসতে যাব? কাজ শেষ তাই চলে এসেছি। এত বড় অফিসে কাজ শেষ হলে যখন তখন চলে আসা যায়? সে কৈফিয়ত কি তোমায় দিব নাকি? আমার উপর এসব জেরা একদম করতে আসবে না। আর দাঁড়ালো না, চুপচাপ ঘরে চলে গেল শোভন। গোমরা মুখে দাঁড়িয়ে জ্যোতি বলল, যা, এতে রেগে যাওয়ার কি আছে? বউকে নিয়ে চিন্তা হতেই পারে, তা বলতে অসুবিধা কিসের? সারাদিন কালো মেঘে জমে থাকা আকাশ থেকে এবার বর্ষণ হতে লাগলো। বৃষ্টি শুরু হতে না হতেই লোডশেডিং হলো। মাগরিবের নামাজ শেষে বারান্দায় মেলে দেওয়া ভেজা কাপড়গুলো আনতে গেল জ্যোতি। এক ফাঁকে গ্রিলের বাইরে হাত বাড়িয়ে দিয়ে বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দিতে লাগলো। চারদিক ছেয়ে আছে অন্ধকারে। একটু পর পর বিকট শব্দ, আকাশ গর্জে উঠছে। বাজার থেকে আসার সময় সঙ্গে করে কিছু মোম এনেছিল শোভন। একটি মোম জেলে ঘরে নিয়ে এলো। মুহূর্তে অন্ধকার বিলীন হয়ে ঘর আলোকিত হয়ে গেল। ঘরে স্ত্রীকে দেখতে না পেয়ে মোমটা ড্রেসিং টেবিলের উপরে রেখে অন্ধকার বারান্দার দিকে পা বাড়ালো। জ্যোতি বৃষ্টির পানিতে হাত ভেজাতে ব্যস্ত। তাকে দেখে যে কেউ বুঝে যেতে পারবে মেয়েটির বৃষ্টি বড্ড পছন্দের। শোভনও হয়তো বুঝতে পেরেছে। সে তার গম্ভীর কণ্ঠে বলল, শুকনো কাপড়গুলো তো ভিজে যাচ্ছে। স্বামীর কণ্ঠস্বর শুনে দ্রুত গ্রিলের বাহির থেকে হাতটি ভিতরে নিয়ে এলো জ্যোতি। পরনের জামার মধ্যে হাত মুছে কাপড়গুলো আঁকড়ে ধরে ঘরে চলে এলো। সেই সকালে কাপড়গুলো ধুয়ে বারান্দায় মেলেছিল জ্যোতি। কাপড় শুকিয়ে গেছে, কিন্তু তার ভুলো মন তা আনতে ভুলে গেছিল। তার মধ্যে দু একটা কাপড় পুনরায় ভিজে গেছে। ভেজা কাপড় অন্য ঘরে রেখে এসে শুকনো কাপড়গুলো ভাঁজ করতে লাগলো জ্যোতি। শোভন দেওয়ালে হেলান দিয়ে ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি জ্যোতির দিকে। কয়েক মিনিট নীরবতা পালন করে জ্যোতিকে উদ্দেশ্য করে শোভন প্রশ্ন করল, বৃষ্টি ভালো লাগে? ভ্রু কুঁচকে শোভনের দিকে তাকালো জ্যোতি। শোভন বলল, ভিজবে? ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল জ্যোতির। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, হ্যাঁ। পরক্ষণে কিছু একটা ভেবে হাসি মিলিয়ে গেল। শোভন জিজ্ঞেস করলো, আবার কি হয়েছে? ভিজবো কোথায়? বারান্দা দিয়ে তো ভেজার মতো বৃষ্টির ফোঁটাই আসে না। কেন, ছাদ আছে না? ছাদে গিয়ে ভিজবে। মুখে আবারও হাসি ফুটে উঠল জ্যোতির। বসা থেকে উঠে দাঁড়ালো, বলল, তাড়াতাড়ি চলুন তাহলে, বৃষ্টি থেমে যাবে তো। তুমি আগে আগে হাঁটতে থাকো, আমি আসছি। মোম হাতে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো জ্যোতি। পিছন থেকে শোভন প্রশ্ন করলো,
সঙ্গে মোম নিচ্ছ কেন? ছাদের কাছে গেলেই তো বাতাসে মোম নিভে যাবে। দীর্ঘশ্বাস ফেলল জ্যোতি। মিনমিনে স্বরে বলল, দেখেছেন কি কাণ্ড? তাড়াহুড়ো করতে গিয়ে ভুলভাল কাজ করে ফেলছি। আচ্ছা, অন্ধকারে যাব কিভাবে? মোবাইলের লাইট আছে তো। নাও চলো এবার। দরজা ভিড়িয়ে জ্যোতিকে নিয়ে ছাদে চলল শোভন। ঝুমঝুম শব্দে বৃষ্টি হচ্ছে। দৌড়ে ছাদের মধ্যে চলে এলো জ্যোতি। ভিজতে লাগলো। আজ অনেক দিন পর বৃষ্টিতে ভিজছে সে। শেষ যেদিন সে বৃষ্টিতে ভিজেছিল তখনও তার বিয়ে হয়নি। বৃষ্টি হলেই ঘর ছেড়ে উঠোনে এসে হাত মেলে দাঁড়িয়ে ভিজত জ্যোতি। কিন্তু বিয়ের পর আনোয়ারা বেগমের ভয়ে আর বৃষ্টিতে ভেজার সাহস হয়নি। তখন সে খানবাড়ির নববধূ। বিয়ের 2 মাসও পার হয়নি। শোভন সেই যে অফিসের বাহানা দিয়ে চলে এলো তখনও ফিরেনি। বৃষ্টি শুরু হতেই ছাদে গিয়ে ভিজতে থাকে জ্যোতি, যা শাশুড়ির নজরে পড়ে যায়। আনোয়ারা বেগম তখন কড়া কণ্ঠে পুত্রবধূকে উদ্দেশ্য করে বললেন, এভাবে বৃষ্টিতে ভেজার কি আছে? অসুখ বাঁধলে কি হবে তখন? এই সামান্য কথাটুকুই মনে তীব্র ভয় ঢুকে যায় জ্যোতির। তারপর থেকে আর এমন দুঃসাহসিক কাজ করার সাধ্য হয়নি তার। মা সবসময় বলতো, শ্বশুরবাড়ির লোকেদের অবাধ্য হবি না কখনো, তাহলে কিন্তু তোকে বাপের বাড়ি পাঠিয়ে দিবে তারা। হয়তো এই ভয়টার কারণেই সে এত নীরব থাকে। ভিজতে ভিজতে ছাদের দরজার দিকে দৃষ্টি চলে গেল জ্যোতির। শোভন দাঁড়িয়ে আছে সেখানে, নিরাপদ জায়গায় দাঁড়িয়ে আছে যাতে বৃষ্টির ফোঁটা তাকে ছুঁতে না পারে। জ্যোতি একটু সামনে এগিয়ে এসে বলল, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে চলে আসুন, আমরা আজ একসঙ্গে ভিজবো। আমার ভেজার কোনো ইচ্ছে নেই, তুমি ভিজো। শোভনের কোনো কথাই এই মুহূর্তে জ্যোতির শুনতে ইচ্ছে হলো না। এখানে আসার পর থেকে শোভন নামক পুরুষটির উপর তার অধিকার বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। ভয় ভীতিও কমে গেছে অনেকটা। এগিয়ে এসে শোভনের হাতটি টেনে ধরল, বায়না করে বলল, এমন করছেন কেন? আসুন না, একবার ভিজে দেখুন, ভালো লাগবে। হ্যাঁ, এটা তো খাবার কিছু যে একটু টেস্ট করে দেখব ভালো লাগে কিনা। আপনি বাহানা করতে করতে এই দেখা যাবে বৃষ্টি থেমে গেছে। যেভাবে শুরু হয়েছে মনে হয় না মাঝরাতের আগে থামবে। সে যখনই থামুক, আপনি আমার কথা শুনবেন কি শুনবেন না? শোভন শব্দ করে একটা নিঃশ্বাস ফেলে জ্যোতির ডাকে সাড়া দিয়ে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ালো। বলল, না শুনে কি আর উপায় আছে? দেখা গেল এতেও তুমি মন খারাপ করে বসে থাকবে। পরে বউয়ের মনে কষ্ট দেওয়ার অপরাধে আমারই পাপ হবে। জ্যোতি কান দিল না তাতে। ভিজতে ভিজতে রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়ালো। পুরো অন্ধকার, নিস্তব্ধ ছাদ। চারদিকে ঠিক মতো দেখা যাচ্ছে না। শোভন এগিয়ে এলো স্ত্রীর কাছে। পাশাপাশি দাঁড়ালো জ্যোতি। আনন্দিত কণ্ঠে বলল, জানেন, আজ অনেক দিন পর আমি আবার বৃষ্টিতে ভিজলাম। না না, অনেক দিন নয়, বরং 1 বছর। শোভনের সেদিকে খেয়াল নেই। তার মন ধ্যান সব যেন কোথায় চলে গেছে। কোনো এক ভাবনায় বিহ্বল হয়ে আছে। স্বামীর উত্তর না পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো জ্যোতি। কিন্তু অন্ধকারে মুখ স্পষ্ট করে দেখা গেল না। কিছুক্ষণ নীরবতার পর শোভন বলল, আকাশ মেঘলা হলেই না আমার মায়ের মুখে আনন্দের রেশ ফুটে উঠত। বৃষ্টি হলে মায়ের খুশি আর দেখতো কে? উঠোন পেরিয়ে বাগানে কিংবা খোলা ছাদে গিয়ে ভিজতো। জানো, আমার মাও না বৃষ্টি অনেক পছন্দ করত। শোভনের কথায় অবাক হলো জ্যোতি। শোভন আবারও বলল, মায়ের পেছন পেছন আমি আর আপুও গিয়ে ভিজতাম। আর সেদিন রাতেই না আমাদের জ্বর আসতো। তবে তা যে সে জ্বর নয়, একেবারে হাড় কাঁপানো জ্বর। মা মাথার ধারে বসে পানি পট্টি দিতেন। একবার আমার কপালে তো আর একবার আপুর কপালে। অফিস থেকে বাড়ি ফিরে আমাদের এই অবস্থা দেখে তো বাবা খুব রেগে যেতেন। মায়ের সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে দিতেন, কিন্তু মায়ের তাতে কোনো কালেই কোনো হেলদোল ছিল না। পরবর্তীতে ঠিকই সব ভুলে গিয়ে আবারও বৃষ্টিতে ভিজতো আর আমরা 2 ভাই বোনও ঘুরে ফিরে একই কাজ করতাম। জ্যোতি চমকায়িত কণ্ঠে বলল, মাও বৃষ্টি এত পছন্দ করতেন? অথচ এখন মা কত বদলে গেছেন। নিজে তো বৃষ্টিতে ভেজেনি না, আমাকেও ভিজতে দিতেন না। ঘোর কাটল শোভনের। জ্যোতির কথায় দীর্ঘশ্বাস ফেলল। বলল, অনেক ভেজা হয়েছে, এবার ঘরে চলো। জ্যোতি শুনল না সে কথা। শুধালো, একটা প্রশ্ন করব? করো। বিয়ের পর তো কখনো বড় আপুকে দেখলাম না,
আচ্ছা, উনি কোথায় থাকেন? বাড়িতে আসেন না কেন? বিয়ে হয়ে গেছে, স্বামী সন্তান নিয়ে দেশের বাইরে থাকে। ও, দেশে ফেরেননি কখনো? ফিরবে না? জানি না। আপনার বোন আর আপনি জানেন না? কথাটি এড়িয়ে গেল শোভন। জ্যোতির হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, ঘরে চলো তাড়াতাড়ি, অসুস্থ হয়ে যাবে তো। চাইলেও আর দাঁড়াতে পারল না জ্যোতি। অগাত্য শোভনের সঙ্গে ঘরে আসতে হলো তাকে। কারেন্ট এখনো আসেনি। জ্যোতির মোবাইলের আলো জ্বালিয়ে মোবাইলটি জ্যোতির হাতে ধরিয়ে দিল শোভন। বলল, দ্রুত ভেজা কাপড় বদলে ফেলো, আমি পাশের রুমে আছি। কথাটি বলে শোভন তার কাপড় নিয়ে পাশের ঘরে চলে গেল। জ্যোতিও বাথরুমে ঢুকলো পোশাক বদলাতে। মোবাইলের চার্জ প্রায় শেষের দিকে। পোশাক বদলে রান্নাঘরে এলো জ্যোতি। মোম জেলে খাবার গরম করে টেবিলে রাখলো, দুটো প্লেটে খাবার বাড়লো। শোভনও এলো, ভ্রুকুচকে স্ত্রীর দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, চুল দিয়ে তো এখনো পানি পড়ছে, না মুছেই এখানে চলে এসেছো কেন? ভুলে গেছিলাম। ইদানিং দেখছি সব কিছু ভুলে যাচ্ছ। কিছুদিন পর দেখা যাবে আমাকেও ভুলে গেছো। কাজ থামিয়ে শোভনের থেকে ড্যাব ড্যাব করে তাকালো জ্যোতি। শোভন বলল, আমার দিকে তাকিয়ে আছো কেন? যাও গিয়ে চুল মুছো। জ্যোতির লজ্জা পেল, মাথা নিচু করে ঘরে চলে গেল। টাওয়াল দিয়ে ভালো করে চুলগুলো মুছে নিল। মোছা শেষ হতেই খাবার টেবিলের কাছে এলো। এসে দেখতে পেল শোভন চুপটি করে বসে আছে। জ্যোতি জিজ্ঞেস করলো, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, এখনো শুরু করেননি কেন? তোমাকে বলবো কেন? কিছু বলল না জ্যোতি, চুপচাপ বসে পড়ল। মনে মনে আওড়াতে লাগলো, এই লোকটির মুখে কোনো রসকস নেই, একেবারে নিরস একটা লোক। বউয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। ডান ভ্রু উঁচিয়ে জ্যোতির দিকে তাকালো শোভন। প্রশ্ন করলো মনে মনে, আমায় গালি দিচ্ছ নাকি? ভয়ার্ত দৃষ্টিতে তাকালো জ্যোতি। আমতা আমতা করে বলল, কই না তো। দ্রুত খাও, মনে হয় না আজ কারেন্ট আসবে। মোবাইলের চার্জ শেষের দিকে, মোমো তো গলে যাচ্ছে। খাওয়া শুরু করলো দুজনে। খাওয়ার ফাঁকে বারান্দার শোভনের দিকে তাকাচ্ছে জ্যোতি। এক পর্যায়ে শুধালো, খিচুড়ি কেমন হয়েছে? শোভন খেতে খেতে উত্তর দিল, ভালো। সন্তুষ্ট হলো জ্যোতি। খাওয়া শেষে সব কিছু গোছগাছ করতে লাগলো। শোভনও হাতে হাতে সাহায্য করলো স্ত্রীকে। ঘরে এলো দুজনে, মোম নিভিয়ে শুয়ে পড়লো। রাত পোহালো। রোজকার মতো আজ আর ফজরের সময় ঘুম ভাঙল না শোভনের। বেঘরে ঘুমাচ্ছে সে। জ্যোতিও জাগনা পেল না। জ্যোতির ঘুম ভাঙতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 8টা বেজে 47 মিনিট। শোভনকে এখনো শুয়ে থাকতে দেখে অবাক হলো। যে ছেলে সব সময় সেই ভোরবেলায় উঠে যায়, আজ এত বেলা পর্যন্ত সে কিনা বিছানায় শুয়ে আছে। জ্যোতি উঠে বাথরুমে চলে গেল। হাত মুখ ধুয়ে ঘরে এলো কয়েক মিনিট পরে। এসেও শোভনকে পূর্বের ন্যায় শোয়া অবস্থায় দেখতে পেল। বিছানার একপাশে বসে ডাকলো, শুনছেন? অনেক বেলা হয়েছে যে, অফিস যাবেন না? শোভনের কোনো নড়চড় নেই। জ্যোতি তার ডান হাতটি শোভনের কপালে রাখতেই চমকে গেল। শরীর তীব্র গরম হয়ে আছে। নানান শঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠল জ্যোতির মন। জ্বরে শোভনের গা পুড়ে যাচ্ছে। গতকালের কথা মনে পড়ল জ্যোতির। শোভন বলেছিল বৃষ্টিতে ভিজলে জ্বর আসতো তার। আলতো করে শোভনের গালে হাত রাখলো জ্যোতি। বলল, আপনার কি খুব খারাপ লাগছে? চোখ খুলুন না। চোখ খুলল না শোভন। ঘুম জনন কণ্ঠে বলল, বিরক্ত করো না, যাও এখান থেকে। দীর্ঘশ্বাস ফেলল জ্যোতি। স্বামীর অসুস্থতায় দূরে সরে থাকা তার পক্ষে সম্ভব নয়। এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না জ্যোতি। জায়গাটা এখনও তার কাছে অপরিচিত, আশেপাশের মানুষজনও বেশ অপরিচিত। কারো কাছে যে সাহায্য চাইবে তারও উপায় নেই। রান্নাঘর চলে গেল। একটা বাটিতে করে পানি এনে সুতি একটা কাপড়ের সাহায্যে পানি পট্টি দিতে লাগলো। তাতেও কাজ হচ্ছে না। জ্বর একটু কমছে না। তৎক্ষণাৎ শাশুড়ির কথা মনে পড়ল। মোবাইল হাতে নিতেই দেখতে পেল মোবাইল বন্ধ। মনে পড়ল গতকাল রাতে কারেন্ট না থাকার কারণে মোবাইল চার্জে দেওয়া হয়নি। জ্যোতি নিজের এবং শোভনের মোবাইল দুটোই চার্জে বসানো। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে শোভন। ক্ষণে ক্ষণে বিড়বিড় করে কিছু বলছে। মোবাইল চার্জে রেখে স্বামীর পাশে এসে বসলো জ্যোতি। শোনার চেষ্টা করছে সে কি বলছে, কিন্তু জ্যোতির চেষ্টা ব্যর্থ হলো। কিছুতেই বুঝতে পারল না। শোভনের বলা কথাগুলো অস্পষ্ট।
আবারও মোবাইলের কাছে গেল জ্যোতি, চালু করলো মোবাইল। সবেমাত্র 3% চার্জ হয়েছে। চার্জে লাগিয়েই শাশুড়ি নাম্বারে কল দিল। বাইরে থেকে হেঁটে সবে বাড়ি ফিরেছেন রাউফুন খান। মোবাইলের রিংটোনের শব্দে ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইলটি হাতে নিলেন। স্ক্রিনে বড় বউ নামে সেভ করা নাম্বারটি ভাসছে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রাউফুন খানের। বিলম্ব না করে কল রিসিভ করে কানের নিকটে মোবাইল রাখলেন। কল রিসিভ হতেই জ্যোতি বিচলিত কণ্ঠে বলল, হ্যালো মা। মা না, আমি তোমার বাবা বলছি বৌমা। থমকে গেল জ্যোতি, নিজেকে ধাতস্থ করে বলল, আসসালামু আলাইকুম বাবা। মা কোথায়? ওয়ালাইকুম আসসালাম। তোমার মা তো নিচে। কেন বৌমা, কিছু কি হয়েছে? আসলে রাউফুন খান উদ্বিগ্ন হয়ে পড়লেন। বললেন, তোমার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন বৌমা? কি হয়েছে? শবন ঠিক আছে তো? আসলে বাবা, ওনার না জ্বর এসেছে। জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে। পানি পট্টি দিয়েছি, তাতেও কোনো কাজ হচ্ছে না। এখন কি করব? এখানে কাউকে চিনিও না যে ডাক্তার ডাকবো। রাউফুন খানের কপালে সূক্ষ্ম কয়েকটি ভাঁজ পড়ল। বললেন, জ্বর এলো কিভাবে? কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না জ্যোতি। সত্যিটা কি বলে দিবে যে বৃষ্টিতে ভেজার কারণে এমন হয়েছে? বলা কি ঠিক হবে? পুত্রবধূর উত্তর না পেয়ে রাউফুন খান বললেন, চিন্তিত হওয়ার কারণ নেই বৌমা। বালতিতে করে পানি এনে ওর মাথায় ঢালো। তারপর কিছু একটা খাইয়ে প্যারাসিটামল খাইয়ে দিও। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবা, রাখি তাহলে। আচ্ছা, জ্বর কমলে জানিও কিন্তু। আচ্ছা। কল কেটে মোবাইলটি যথাস্থানে রেখে বাথরুমে চলে গেল জ্যোতি। বালতি অর্ধেক ভরে ঘরে এলো। অনেক কষ্টে শোভনকে ঠিক করে শুয়ে মাথায় পানি ঢালতে লাগলো। আচমকা জ্যোতির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল শোভন। জড়ানো কণ্ঠে বলল, প্লিজ আমাকে ছেড়ে যেও না। শোভনের গালে হাত রাখলো জ্যোতি, আশ্বস্ত করে বলল, আপনাকে ছেড়ে কোথাও যাব না। কে জানে শোভন শুনল কি শুনল না। কয়েক সেকেন্ড পর আবারও বলে উঠল, মায়ের মতো করে তুমিও আমায় ছেড়ে যাবে না তো? আচমকা এমন একটি কথায় চমকে গেল জ্যোতি। মায়ের মতো করে মানে?